বিপিএল এর একাদশ আসরের ঢাকা এবং সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্বে অবস্থান করছে দলগুলো। এরই মধ্যে আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি চাঞ্চল্যকর তথ্য হিসেবে মিডিয়াতে ছড়িয়েছে সেটি হচ্ছে দুর্বার রাজশাহীর অনুশীলন বয়কট। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সাথে যুক্ত আছেন আমার দেশের স্পোর্টস এডিটর জনাব এম কায়সার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাবো যে এই চলমান যে বিপিএল, এই বিপিএল এর গতিপথ আমরা দেখছি। ম্যাচ হচ্ছে, ঢাকা পর্ব শেষ, সিলেট পর্ব হয়ে গেল, আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম পর্বের খেলা। কিন্তু তার আগেই যে এই যে বিপিএল এর এক ধরনের যে আজকে যে ধাক্কা বলা যায়, যে অনুশীলনে নামলো না প্লেয়াররা, এবং এখানে বলা হচ্ছে যে পারিশ্রমিক যে ইস্যুটা, এটা পিছনের এটা কি আসলে? ধন্যবাদ আরমান। খুব ভালো হতো যদি ক্রিকেট নিয়ে যদি আলোচনা করতে হতো, মাঠের ক্রিকেট নিয়ে, কিন্তু আমাদেরকে এখন মাঠের বাইরের ক্রিকেট নিয়ে আলোচনা করতে হচ্ছে। সেটা খুবই দুঃখজনক একটা বিষয়। সর্বশেষ যে পরিস্থিতি ঘটেছে দুর্বার রাজশাহীতে, সেটা হলো যে পারিশ্রমিক ক্রিকেটাররা পাননি বলে আজকে তাদের যে নির্ধারিত সকাল 10টার সময় প্র্যাকটিস করার কথা ছিল চট্টগ্রামের আজিজি স্টেডিয়ামে, সেই প্র্যাকটিসে তারা গিয়েছিলেন সবাই, কিন্তু তারপরে সেই প্র্যাকটিস তারা করেননি। কারণটা হলো যে তাদেরকে যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, আপনার ফ্র্যাঞ্চাইজি মালিক যিনি রয়েছেন, তারা তাকে তারা তিনি চেক দিয়েছিলেন, কিন্তু সেই চেকটা বাউন্স হয়েছে। ক্রিকেটাররা এটা যখন জানতে পেরেছেন, তখন তারা আজকের দিনের জন্য প্র্যাকটিসটা বয়কট করেছেন। তারা বলেছেন যে পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত তারা আর আপনার প্র্যাকটিসে ফিরবেন না। এবং সবচেয়ে বিষয়টা হলো যে আপনি চট্টগ্রামে যে দলটি রয়েছে, সেই দলটির অধিনায়ক কিন্তু দলের সঙ্গে নেই। অধিনায়ক কিন্তু ঢাকায় রয়েছেন। সেই দলের অধিনায়ক আপনার বিজয় বিজয় কিন্তু ঢাকায় রয়েছেন, এবং এনামুল হক বিজয়, তিনি ঢাকায় রয়েছেন এবং মিরপুরে আজকে তিনি প্র্যাকটিস করেছেন। তার চেয়ে বড় বিষয়টা হলো যে তিনি প্র্যাকটিস করেছেন কিন্তু রাজশাহীর জার্সিতে না, তিনি এমনি অন্য একটা জার্সিতে প্র্যাকটিস করেছেন। অর্থাৎ এই ঘটনাগুলোই পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজশাহী দল হিসাবে যেরকম ভাবে একটা জেল বা যেরকম একটা জোশ নিয়ে খেলার কথা ছিল, প্র্যাকটিস করার কথা ছিল, পরশুদিন তাদের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে নামার কথা ছিল, সবকিছু ক্রিকেটের বাইরে তারা রয়েছে। অর্থাৎ মানে ক্রিকেটের দিকে তাদের মনোযোগটা নেই, এবং মনোযোগ না থাকারই কথা। কারণটা হলো যে আপনি খেলতে নামছেন কিন্তু আপনি পারিশ্রমিক পাবেন না। অর্থাৎ যে কারণ যে চুক্তি নিয়ে আপনার সাথে ফ্র্যাঞ্চাইজি মালিকরা এই টুর্নামেন্টে খেলতে নামিয়েছিলেন আপনাকে, তিনি তাদেরকে সেই পারিশ্রমিকটা দিতে পারছেন না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমরা এতদিন জানতাম যে আপনার এই পারিশ্রমিক না দেওয়া বা বেতন না দেওয়ার বিষয়টা গার্মেন্টস সেক্টরে ঘটে থাকে, কিন্তু ক্রিকেট মাঠেও যেটা ঘটছে, ক্রিকেটারদের সঙ্গে যেটা ঘটছে, সেটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এবং শুধু সেটা না, এই নিউ ঘটনা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটকে না, আমি মনে করি যে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ ক্রিকেটকে অনেক লেট ডাউন করবে। এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল, তবে সাম্প্রতিক সময়ে সেটা ঘটেনি। যখন বিপিএল শুরু হয়েছিল শুরুর দিকে, তখন সেটা প্রথম 2 বছর এই ধরনের একটা জটিলতায় ফ্র্যাঞ্চাইজি দলগুলো পড়েছিল বা ক্রিকেটাররা পড়েছিলেন। তখন পারিশ্রমিক ঠিক মতো দেওয়া হতো না দেখে অনেক ক্রিকেটার পরে অনেকভাবে প্রতিবাদ করেছিলেন, অনেকে খেলতে চাননি, এ ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু এবারের এত বছর পর এসে যেভাবে আপনি বললেন যে এটি বিপিএল এর একাদশ আসর, এই একাদশ আসরে এসে আপনি সেই শুরুর সমস্যাটা কেন আবার ফিরে আসবে? তার মানেটা হলো যে এত বছর যে অভিজ্ঞতা ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলগুলোর, সেই অভিজ্ঞতাটা তারা কাজে লাগাতে পারেনি। এবং এই সমস্যা কেন তৈরি হয়েছে, আমি মনে করি যে এটা ক্রিকেট বোর্ডেরও এখন একটা দায় রয়েছে। এই সমস্যাটা কেন তৈরি হয়েছে এবং সেই জবাবদিহিতা তাদের কাছেও দিতে হবে। দেখুন, এই সমস্যা সমাধানের জন্য সবচেয়ে বড় বিষয়টা হলো যে কটি দল রয়েছে, এই কটি দল আপনার বিসিবি কে একটা গ্যারান্টি মানি দেয়, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা গ্যারান্টি মানি দেয় যে কোনো কারণে যদি ফ্র্যাঞ্চাইজি দলগুলো ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারে বা সুনির্দিষ্ট টাকা যে চুক্তিটা হয়েছিল তাদের সাথে, সেই চুক্তিটা তারা যদি না পূরণ করতে পারে, তাহলে সেই গ্যারান্টি মানি থেকে টাকাটা ক্রিকেটারদেরকে ক্রিকেট বোর্ড দিবে। কিন্তু এবারের যে 7টি দল বিপিএল এ খেলতে নেমেছে, সেই 7টি দলের মধ্যে শুধুমাত্র ফরচুন বরিশাল ছাড়া বাদবাকি কোনো দল কিন্তু গ্যারান্টি মানি ক্রিকেট বোর্ডকে দেয়নি। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই গ্যারান্টি মানির পরিমাণ ছিল 8.5 কোটি টাকা। সেটা এই ফ্র্যাঞ্চাইজি মালিকরা কমাতে কমাতে 2.5 কোটি টাকার মধ্যে নিয়ে এসেছিলেন, কিন্তু সেই 2.5 কোটি টাকাও বাকি 6টি ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছেন তারা কিন্তু ক্রিকেট বোর্ডকে দেননি। এখন এই সমস্যাটা পড়লে যেটা হয়েছে, তাতে এখন ক্রিকেট বোর্ডকে এই সমস্যাটা যদি সমাধান তারা করতে চায়, তাহলে ক্রিকেট বোর্ডকে নিজস্ব তহবিল থেকে এই ক্রিকেটারদেরকে টাকাটুকু দিতে হবে। কিন্তু সেটা তো অনেক একটা দুঃসহ একটা ব্যাপার হয়ে যাবে, এবং সেটা কোনো মতে আমি মনে করি না যে সুষ্ঠু এবং সুন্দর কোনো সমাধান। ফ্র্যাঞ্চাইজি লিগ তো অনেক আছে, আইপিএল পিএসএল সহ অনেক লিগ হচ্ছে। তো আসলে এই যে পারিশ্রমিকটা পরিশোধের প্রক্রিয়াটা কি থাকে আসলে? খেলার শুরুতে কতটা দিতে হয়, মাঝে কতটা, এটা কেমন?
জিনিসটা হলো যে আপনি যখনই নিলাম হয়, ক্রিকেটারদেরকে নেওয়ার জন্য যে নিলাম হয়, তখনই আপনি টুর্নামেন্ট শুরুর আগে নিয়মটা ছিল যে টুর্নামেন্ট শুরুর আগে আপনি 50% তাদেরকে দিয়ে দিবেন, এবং তারপরে টুর্নামেন্ট যখন মাঝপথে থাকবে তখন বাদ বাকি 50%টা আপনাকে শোধ করতে হবে। কিন্তু এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এখন পর্যন্ত টুর্নামেন্টের, যেভাবে আপনি বললেন যে দুটো পর্ব হয়ে গিয়েছে, ঢাকায় প্রথম পর্ব হয়ে গিয়েছে, সিলেট পর্ব শেষ হয়ে গিয়েছে এবং চট্টগ্রামে এখন গিয়েছে, শেষ পর্বের জন্য আবার দলগুলো ঢাকায় চলে আসবে। এই দু পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখন কেন ক্রিকেটাররা একটা পয়সাও পান নেই, এমন ঘটনাও ঘটেছে। আমি আজকে কয়েকজন আর দুর্বার রাজশাহীর কয়েকজন ক্রিকেটারের সাথে আলাপ করেছিলাম, তারা বলেছেন যে তারা এখন পর্যন্ত কোনো টাকা পয়সা কিচ্ছু পাননি, পারিশ্রমিক পাননি। এটা তো গেল তাদের নির্ধারিত যে পারিশ্রমিকের বিষয়টা, যে একটা টুর্নামেন্টে আপনি খেলবেন, এতগুলো ম্যাচ খেলবেন, এই কারণে আপনাকে নিলামে এত টাকা দিয়ে কেনা হয়েছে, অতএব আপনি এই টাকাটুকু পাবেন। এটা গেল তাদের সাথে পারিশ্রমিকের চুক্তি। তার চেয়ে বড় বিষয়টা হলো যে আপনি ডে টু ডে একটা এই ডিএ দেওয়ার একটা বিষয় রয়েছে। যেহেতু আপনি ক্রিকেটারদেরকে আপনি চট্টগ্রামে রয়েছেন, সিলেটে রয়েছেন, এই কারণে তাদেরকে ডিএ একটা শোধ করতে হয়। সেই ডিএটাও কিন্তু অনেক ক্রিকেটার পাননি, অর্থাৎ ডে অ্যালাউন্সও অনেক ক্রিকেটার পাননি। শুধুমাত্র হোটেলে তারা থাকছেন, এর কারণে তারা, আপনি ডে অ্যালাউন্স যদি না পেয়ে থাকেন তাহলে তারা তার কিভাবে তাদের দিন কিভাবে পার করবেন বা খাওয়া দাওয়া কিভাবে করবেন, সবকিছু মিলে একটা হ্যাপাজার্ড অবস্থায় কিন্তু পৌঁছে গিয়েছে আপনার দুর্বার রাজশাহী। এবং আমরা যখন এই আলাপটুকু করছি তখন ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ চট্টগ্রামে উড়ে গিয়েছেন, ঢাকা থেকে চট্টগ্রামে তিনি গিয়েছেন এবং সেখানে তিনি এই সমস্যার সমাধান করার চেষ্টাটুকু করছেন। রাজশাহীর ক্রিকেটারদের সঙ্গে তিনি কথা বলবেন, কথা বলে তারপরে রাজশাহীর যে ফ্রাঞ্চাইজির মালিক রয়েছেন তার সাথে কথা বলবেন, কথা বলে তিনি এখন কি সমাধান দেন সেটা দেখার বিষয়। তবে যা ঘটেছে এখন পর্যন্ত বিপিএল কে কেন্দ্র করে, এই এই দু পর্বের পর্যন্ত, তাতে এটি সবচেয়ে একটা, আমি মনে করি যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে দুর্বার রাজশাহীর ফ্রাঞ্চাইজি। আপনি বললেন যে এই পারিশ্রমিকের ইস্যুটা অবশ্যই ক্রিকেটারদের পারফরমেন্সের উপরে একটা ইফেক্ট পড়ে। আমরা দেখেছি যে যে পয়েন্ট তালিকাতে রাজশাহী 6টি ম্যাচ খেলেছে, সেখানে তাদের মাত্র দুটো জয়, 6 নম্বর তালিকায় আছে। তো সব মিলিয়ে তারা পিছিয়ে আছে আমরা দেখছি। কিন্তু বিপিএল এর শুরুতেই বিসিবির যে নতুন সভাপতি ফারুক আহমেদ, উনি বলেছিলেন যে এবারে এই পারিশ্রমিক সংকটটাকে কাটিয়ে তুলবেন। কিন্তু এটি ইতিমধ্যে হলো না এবং শেষ পর্যন্ত মাঠে এসে এই পরিস্থিতির শিকার হতে হলো। বিসিবি কি এ থেকে দায় এড়াতে পারে? আমি তো মনে করি না দায় এড়াতে পারে। কারণটা হলো যে গ্যারান্টি মানি যেটি দেওয়ার কথা ছিল সেটি যদি 7টি দলের একটি দল দিয়ে থাকে, তাহলে বাকি 6টি দল কেন দেয়নি সেই জবাবদিহিতা তখন করা উচিত ছিল বিসিবির এই ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে, কিন্তু তারা সেটা করতে পারেননি। তো সেটি একটি অনেক বড় ব্যর্থতা। আরেকটা বিষয়টা হলো যে যখনই আপনি এই ধরনের ঘটনা ঘটবে, এই ফ্র্যাঞ্চাইজি মালিককে সেটা কিন্তু আমরা জানবো না। সেটা দেখবেন আপনি হয়তো সামনের বছর বা 2 বছর, খুব সম্ভবত 2 বছরের জন্য তাদের সাথে বা 3 বছরের জন্য তাদের সাথে চুক্তি হয়েছে, কিন্তু তারা এই এই 3 বছর পরে তাদেরকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই যে কালো দাগটা একটা রয়ে যাবে আপনি পুরা বিপিএল এর গায়ে, যে এবছর এই দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা কোনো টাকা পাননি বা পারিশ্রমিক পাননি। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো যে এখানে শুধুমাত্র যে দেশি ক্রিকেটার রয়েছেন তা কিন্তু না, দুর্বার রাজশাহীতে বিদেশি কয়েকজন ক্রিকেটারও রয়েছেন। জিম্বাবুয়ের রায়ান বার্ল রয়েছেন, যার ইন্টারভিউ আজকে কিন্তু আমার দেশে ছাপা হয়েছে। সো এই ক্রিকেটাররা যখন দেখবেন যে এই ধরনের মানে সমস্যা তৈরি হচ্ছে বিপিএল এ, তখন সামনের বছরে তারা কিন্তু আর বিপিএল এ আসতে চাইবেন না। এবং আপনি দেখবেন যে বিপিএল এর এই একাদশ আসরে এখন পর্যন্ত এসে এই বছরে যারা যেসব বিদেশিরা খেলছেন তারা তেমন কিন্তু নামি দামি বা তারকা কোনো ক্রিকেটার কিন্তু নন। অর্থাৎ এই বিপিএল এর এই ধরনের এই ধরনের বিষয়গুলা বিপিএলটাকে, আপনার ইমেজটাকে নষ্ট করছে, বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিটাকে নষ্ট করছে। এই কারণে আমি বারবার বলি, সেটি হলো যে আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা যখন ক্রিকেট বোর্ড দিতে চাইবে, তখন তার কাছ থেকে দুটো বিষয়টা নিশ্চিত করা উচিত। এক, যে পুরো গ্যারান্টি মানিটুকু তার কাছ থেকে নিতে হবে, এবং দুই, তার আসলে ক্রিকেটের প্রতি প্যাশন আছে কিনা বা ক্রিকেটের প্রতি সত্যিকার অর্থে ভালোবাসা আছে কিনা সেটা দেখার একটা বিষয় রয়েছে। কিন্তু সেটা যদি না দেখেন আপনি, তাহলে শুধুমাত্র ব্যবসায়িক কারণে কাউকে যদি আপনি ফ্র্যাঞ্চাইজি মালিকানা দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনি এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। তো যাই ঘটেছে সেটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো মতেই সুখকর কোনো কিছু না। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা একরকম উন্মাদনা দেখা যায় বিশ্বকাপ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল আসরগুলোতে। কিন্তু আমরা গত কয়েকটি আসর থেকে দেখছি বিপিএল নিয়ে অতটা উন্মাদনা নেই, যেমনটা আমরা দেখি যে আইপিএল পিএসএল নিয়ে তাদের দেশের ক্রিকেট ভক্তরা যেভাবে থাকেন, যেরকম উন্মুখ হয়ে থাকেন। কিন্তু এইটির পেছনে কি এই কোয়ালিটি ক্রিকেট দিতে না পারাটাকে আপনি দায়ী করবেন কিনা? কোয়ালিটি ক্রিকেট একটা বিষয়, আরেকটা বিষয় হলো যে আপনি দেখবেন যে ঠিক এই যে সময় বিপিএল চলে, আপনি ঠিক যেভাবে বললেন যে আপনি আইসিএল এর সাথে এটাকে মেলানো হয়, পিসিএল এর সাথে মেলানো হয়, আপনি ক্যারিবিয়ান ক্রিকেট লিগের সাথে এটা মেলানো হয় সিপিএল এর সঙ্গে, এবং আইপিএল তো রয়েছে, এবং বিগ ব্যাশও চলছে অস্ট্রেলিয়ায়। তো সবকিছু আপনি টেলিভিশনে সব এই ক্রিকেট গুলো দেখা যায়। তো তাদের আপনার প্রোডাকশন স্টাইল
তাদের যে আপনার যে ভিডিওগ্রাফি থেকে শুরু করে বাদ বাকি সবকিছু এবং অন্যান্য আনুষঙ্গিকতা, ম্যাচ জমানোর যে তাগিদ এবং তারকা ক্রিকেটারদের যে আপনার তলে ভেড়ানো। তলে ভেড়ানো সবকিছু মিলে কিন্তু আপনি দেখবেন যে অনেক পিছিয়ে রয়েছে আমাদের বিপিএল। যদিও কর্তারা এর আগের যে বোর্ড সভাপতি যারা ছিলেন, বোর্ডে যারা ছিলেন, তারা বলেছিলেন যে আইপিএল এর পর দ্বিতীয় সর্বোচ্চ আহ, আহ, জনপ্রিয়। জনপ্রিয় টুর্নামেন্ট নাকি আপনার বিপিএল, কিন্তু সেটা শুধু কথার কথা তারা বলেছিলেন। আসলে মাঠে সেটার প্রমাণটা কখনোই হয়নি, এবং হয়নি বলেই কিন্তু আপনি বিপিএলটাকে কেন্দ্র করে বিদেশি ক্রিকেটার যারা রয়েছেন তাদের মধ্যে তেমন একটা উন্মাদনা বা তেমন একটা উৎসাহ তেমন দেখা যায় না। এই কারণে 10 বছর আগে যেসব বিদেশি বাংলাদেশে খেলে গিয়েছেন, এখনকার বিদেশি যারা আসছেন তাদের মান এবং নাম কোনোটাই কিন্তু আপনি তেমন জোশপূর্ণ বা জশালো কোনো কিছু না, এবং তারা খুব একটা যে পরিচিত বা খুব একটা যে তারকা সম্পূর্ণ ক্রিকেটার বা তারকা বহুল ক্রিকেটার বা তারকার নাম রয়েছে, স্টার ক্রিকেট যেটা বলতে আমরা বুঝাই, সেটা কিন্তু না। এটা এই টুর্নামেন্ট না জমার এটা অন্যতম একটা কারণ। এবং আরেকটা কারণ হলো যে আপনি দেখবেন যে অন্যান্য টুর্নামেন্টের কথা আপনি যেভাবে বললেন যে আইসিএল, বিগ ব্যাশ বা আপনার পিসিএল, এগুলো হয় আপনার আঞ্চলিক ভিত্তিতে ক্রিকেটে। ঠিক যেরকম ভাবে আপনি বরিশাল, ফরচুন বরিশালের এখানে দল রয়েছে, কিন্তু ফরচুন বরিশালকে খেলতে হচ্ছে চট্টগ্রামে, সিলেটে এবং ঢাকায়। কিন্তু এই ফরচুন বরিশালকে যদি আপনি বরিশালে নিয়ে খেলাতে পারতেন তাহলে দেখতেন যে অনেক জমজমাট একটা টুর্নামেন্টটা সেখানে হতো। অর্থাৎ আপনি এই যে টুর্নামেন্টটাকে আপনি বিভিন্ন জায়গায় হোম এন্ড আপনার অ্যাওয়ে ভিত্তিতে খেলানোর যে বিষয়টা, সেটা আমরা অনেক আগে থেকে বলেছিলাম, অনেক আগে থেকে শুনেছি, কিন্তু এখন পর্যন্ত সেটা ক্রিকেট বোর্ড আপনার স্থির করতে পারেনি বা সেই জায়গায় সেই পর্যায়ে পুরো টুর্নামেন্টটাকে নিয়ে যেতে পারেনি। অর্থাৎ 10 বা 11 বছর আগে বিপিএল যে পর্যায়ে ছিল, ঠিক সেই পর্যায় থেকে আরো আমি মনে করি যে সেটার মান কমেছে, সেটার মর্যাদা কমেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে যেরকম একটা আত্মবিশ্বাস নিয়ে এবং যেরকম একটা সাংগঠনিক দক্ষতা নিয়ে বিপিএল বা চালানোর কথা ছিল, সেভাবে কিন্তু এখন পর্যন্ত অন্তত এই বিপিএল এ আমি তেমন কোনো উদাহরণ দেখছি না। আমরা যদি এবারের পয়েন্ট তালিকার দিকেও তাকাই, দেখা যাচ্ছে যে শুধুমাত্র রংপুর রাইডার্স ছাড়া বাকি দলগুলোর পারফরমেন্স কিন্তু খুবই খারাপ। তো এতেও কি আসলে অব্যবস্থাপনায় যদি বলি আমরা একরকম, যে এরই কারণ কিনা? দেখুন, রংপুর রাইডার্স কৃতিত্ব দিতেই হবে। রংপুর রাইডার্স কিন্তু আপনার শুধুমাত্র যে বিপিএল আসলে তখনই এক সপ্তাহ জন্য দল গঠন করে এবং তারপরে বিপিএল শেষ হয়ে গেলে তারপর আর খোঁজ খবর নেয় না, তা কিন্তু না। রংপুর রাইডার্স কিন্তু খুবই পেশাদারি একটি দল, যে দলটা শুধুমাত্র আপনার বিপিএল এ না, আপনি বিশ্বের গ্লোবাল টি-20তেও কিন্তু খেলে এসেছে, এবং কিছুদিন আগে তারা আমেরিকার একটা গ্লোবাল টি-20তে খেলে এসে সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এবং সারা বছর তাদের একটা প্ল্যান থাকে। শুধুমাত্র আপনার টুর্নামেন্ট শুরু হওয়ার 1 মাস আগে আমি কাকে দলে নিব, কাকে দলে ভেড়াবো, সেই চিন্তাটা তো তারা করে না। তারা সাংবৎসরিক চিন্তাটা করে, অর্থাৎ লম্বা মেয়াদে পরিকল্পনাটা তারা করে বলেই তাদের দল ভালো হয়। আপনার ব্যাকইয়ার্ডে যেসব খেলোয়াড় থাকেন বা বেঞ্চে যেসব খেলোয়াড় থাকেন, সেই খেলোয়াড়দের সংখ্যাটাও ভালো থাকে। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে ডাগ আউটে যে কোচ এবং সাপোর্টিং স্টাফ যারা থাকেন, তাদের রিক্রুটমেন্টটাও খুব সুন্দর হয়। এবং তাদের এখন পর্যন্ত অন্তত তাদের কাছ থেকে এই যে পারিশ্রমিক না পাওয়ার এমন দুর্ঘটনা কখনোই কিন্তু ঘটেনি। সো এই বিষয়গুলো কিন্তু একটা নিশ্চিত করতে হবে। আপনি যখন একজন ক্রিকেটারকে তার সবকিছু নিশ্চিত করবেন, তখন সেই ক্রিকেটারের মধ্যে এক ধরনের কিন্তু তাগিদ তৈরি হয় যে আমি একটু ভালো মাঠে পারফর্ম করি। এখন আপনি নিশ্চিতভাবে রাজশাহীর কাছ থেকে সেই পারফরমেন্সটা আশা করতে পারেন না, কারণ আপনি তো তাকে বেতনই দিচ্ছেন না, তো তার কাছ থেকে আপনি কাজ কিভাবে আশা করবেন? সো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা ক্রিকেট বোর্ডের খুব দ্রুত এটা ওয়াইপ আউট করে এবং এটা একটা সমাধান করা উচিত। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেক প্লেয়ারের কাছ থেকে যেটা শোনা গেছে, অনেক মিডিয়াতেও দেখা যাচ্ছে যে যদি বৃহস্পতিবারের মধ্যে তারা পারিশ্রমিক না পান, এই তারা বয়কট করবেন, ম্যাচও বয়কট করতে পারেন। তো এটি যদি হয়ে যায় তাহলে বলা যাবে যে বাংলাদেশ ক্রিকেটে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটতে যাচ্ছে, এবং আমরা বলতে পারি যে বিসিবির উচিত খুব দ্রুত এই সমস্যাটা সমাধান করা। গতকালের একটি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই যে ঢাকার যে ক্লাবগুলো বিসিবির যে খসড়া যে সংবিধান গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবটা তারা তুলেছিল সেটি বাতিলের জন্য আলটিমেটাম দিয়েছে বিসিবিকে। আসলে এই বিষয়টি কোন দিকে যাচ্ছে, আবার বাংলাদেশ ক্রিকেটের মোড়টা কোন দিকে নিচ্ছে, বা কেন এমনটি হচ্ছে? আমি মনে করি যে এটাতেও বিসিবি একটা বড় ধরনের জটিলতায় পড়তে যাচ্ছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য একটা কমিটি করা হয়েছিল, এবং সেই কমিটিতে বিসিবির একজন ডাইরেক্টর ছিলেন এবং তার সঙ্গে আরো চারজনকে রাখা হয়েছিল, এবং তারা একটা খসড়া প্রস্তাবনা তৈরি করেছেন গঠনতন্ত্রের। সেই খসড়া প্রস্তাবনা বিসিবির কাছে যাওয়ার আগেই কিন্তু এটি ফাঁস হয়ে গিয়েছে, এবং এটি সবার কাছে পৌঁছে গিয়েছে অলরেডি। এবং সেখানে যে কাজটি করা হয়েছে সেটি হলো যে আপনি ঢাকার যে ক্লাব যতগুলো ছিল, সেই ক্লাবের কাউন্সিলরদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে এখানে। এবং এই জিনিসটা আবার ঢাকার যে ক্লাব যারা রয়েছে, যে কাউন্সিলর যারা ছিলেন বা ঢাকার বিভিন্ন ক্লাব ছিল, তারা এটা কোনো মতে মেনে নেয়নি, এবং তারা একটা আলটিমেটাম দিয়েছেন যে 3 দিনের মধ্যে এই খসড়া যেটা প্রস্তাবনা করা হয়েছে এটা যদি বাতিল না করা হয়, তাহলে সামনের যে কোনো
ঢাকা লিগে তারা খেলবেন না এবং তারাও বয়কটের দিকে যাবেন। তো আমার মনে হচ্ছে যে যেহেতু এটি একটি খসড়া প্রস্তাবনা রয়েছে এবং নিশ্চিতভাবে এটা বিসিবির কাছে যখন যাবে তখন বিসিবির ইসি কমিটি রয়েছে, বিসিবির যে আপনার পরিচালক যারা রয়েছেন সেখানে বিসিবির সবাই যখন এটা আলোচনা হবে সেখানেও এই প্রস্তাবটা উঠবে, তখন সেটা হয়তো একটা সমাধানে আসা যাবে। কিন্তু তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই ধরনের জটিলতা কেন তৈরি হবে, এই ধরনের জটিলতা যেন তৈরি না হয় সেটাও কাজ করার দায়িত্ব কিন্তু বিসিবির। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে আপনি হয়তো গঠনতন্ত্রে সংশোধন অবশ্যই আনতে পারেন, যে কোনো একটা সংশোধন আনতে পারেন, একটা ভালো দিক একটা যোগ করতে পারেন, কিন্তু সেখানে মনে রাখতে হবে যে সংশোধনীটা আপনি আনছেন সেই সংশোধনীটা যেন শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক কারো কাজে না লাগে এবং সেটা যেন সমষ্টিগতভাবে পুরো ক্রিকেটের এবং দেশের মানে কাজে লাগতে পারে বা দেশের উন্নতি হতে পারে এবং একটা সিস্টেমের মধ্যে একটা আমূল পরিবর্তন আসতে পারে, সেটাই নিশ্চিত করা উচিত। কিন্তু এই গঠনতন্ত্র পরিবর্তন দিয়ে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি অথবা কোনো একটি নির্দিষ্ট দল, কোনো একটি নির্দিষ্ট ক্লাব যেন কখনোই বেনিফিশিয়ারি না হতে পারে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এটি এখন পর্যন্ত খসড়া একটা প্রস্তাবনা আকারে রয়েছে, নিশ্চিতভাবে এটা বিসিবির যারা ইসি কমিটিতে রয়েছেন, বিসিবির পরিচালক যারা রয়েছেন তারা এই বিষয়টা দেখবেন এবং যদি সেখানে তারা ভুল ত্রুটি দেখে থাকেন তাহলে নিশ্চিতভাবে সেটা বিসিবির সেই নির্বাহী কমিটিতে পাস হবে না। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে তাদের যে খসড়া প্রস্তাব সেটি অংশীজনদের সঙ্গে পরামর্শ না করে একরকম তৈরি করা হয়েছে? সেটাই তো আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত, যে ওখানে বলা হয়েছিল যে আপনি স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারপর একটা সিদ্ধান্তে আসা উচিত এখানে। কিন্তু আমরা যতদূর জেনেছি যে কমিটি, গঠনতন্ত্র সংশোধনের যে কমিটিটা, সেই কমিটি কারোর সাথে অন্তত স্টেক হোল্ডার যারা রয়েছেন, স্টেক হোল্ডার বলতে আপনি কাকে বুঝাবেন? আপনি নিশ্চিত ক্লাবগুলোকে বুঝাবেন, আপনি নিশ্চিত ক্রিকেটারদেরকে বুঝাবেন, ক্রিকেট সংগঠকদেরকে বুঝাবেন, ইভেন স্পন্সরদেরকেও আপনি কিন্তু বুঝাবেন। কিন্তু তারা কারোর সাথে আলোচনা না করে একটা প্রস্তাবনা তৈরি করেছেন। এখন পর্যন্ত আমরা যা জেনেছি বা শুনেছি, বিশেষ করে আপনি যে ঢাকার যে আপনার 70টির বেশি যে ক্লাব রয়েছে সেই ক্লাবের অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে তাদের কাউকেই ডাকা হয়নি এবং তারা জানেন না যে এই ধরনের একটা সংশোধনী আনা হচ্ছে তাদেরকে বাদ দিয়ে। এই কারণে আপনি স্টেক হোল্ডারদের বাদ দিয়ে আপনি তাদের জন্য একটা যদি গঠনতন্ত্র তৈরি করেন তাহলে তো সেটা নিশ্চিতভাবে কোনো মতে তারাও মেনে নিতে পারবেন না। তো এই কারণে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আপনি যে কোনো একটা পরিবর্তন যদি করতে চান তাহলে সেটা যেন যারা স্টেক হোল্ডার রয়েছেন বা যারা ধরেন আপনি এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত, যারা এতদিন ধরে এই ক্রিকেটের সঙ্গে অনেক কিছু দিয়েছেন এবং এই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের সবাইকে নিয়ে যদি আপনি একটা কনফিডেন্স নিয়ে একটা একই ছাতার নিচে নিয়ে যদি একটু আলোচনা করতে পারতেন, হোক একটু দেরিতে, একটু দেরি লাগুক, একটু দেরি সময় হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যদি করা যেত তাহলে দেখতেন আপনি আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে অন্তত সেই সমস্যাটা হতো না। আমরা তাহলে প্রত্যাশা রাখতে পারি যে বিসিবির কর্তারা এই বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেবেন এবং এই সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমি অন্তত বিশ্বাস করি যে বিসিবিতে এখন ফারুক আহমেদ নেতৃত্ব দিচ্ছেন, আর তাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে। একজন বোর্ড সভাপতিকে আপনি যখন দেখবেন যে তাকে যে কোনো ধরনের সমস্যা, প্রত্যেকটা সমস্যার সমাধান তাকে করতে হচ্ছে। এই যে আপনি আজকে যে দুর্বার রাজশাহীর যে সমস্যাটা হলো সেটাও তাকে সমস্যার সমাধান করতে হচ্ছে। আপনি টিকিটিং নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল বিপিএল শুরুর দিনে, সেটাও তাকে সমস্যার সমাধান করতে হচ্ছে। সবকিছু যদি আপনি বোর্ড সভাপতি করেন তাহলে বাদ বাকি যে বোর্ড পরিচালক যারা রয়েছেন তাদের কাজটুকু কি? তাদেরকেও তো দায়িত্বটুকু নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ফারুক আহমেদের এইবার বোর্ডে যারা রয়েছেন সেখানে বাদ বাকি যে পরিচালক যারা রয়েছেন সেখানে 2-3 জন পরিচালক বাদে বাদ বাকি পরিচালকরা খুব একটা ইনঅ্যাক্টিভ পর্যায়ে রয়েছেন। তাদেরকে অ্যাক্টিভ করার দায়িত্ব কিন্তু এখন ফারুক আহমেদের। সেটা যদি তারা যদি ইনঅ্যাক্টিভ থাকেন এরকম ভাবে, তাহলে ফারুক আহমেদ হ্যাজ এভরি রাইট টু ডিসলভ দিস বোর্ড। সবশেষে আপনার কথার জের ধরে একটু জানতে চাবো এবং এখানে সেটা পরেই শেষ করবো হয়তো, সেটি হচ্ছে যে এই যে বাকি পরিচালকরা সহযোগিতা করছেন না, এইটার পেছনে কি কোনো কারণ কাজ করছে কিনা? যে এই তো এটা তো একটা টিম ওয়ার্ক কিভাবে না হলে তো আসলে বোর্ড পরিচালনা করা সম্ভব না। দেখুন, আস্থার অর্জন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি হয়তো নতুন বোর্ড সভাপতির সঙ্গে আগের যারা পরিচালক ছিলেন তাদের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে গিয়েছে, অথবা একটা আস্থার যে একটা বিষয় ছিল সেই আস্থায় বোর্ড সভাপতি হয়তো তাদেরকে নিতে পারছেন না, বা তারাও বোর্ড সভাপতিকে নিতে পারছেন না বলে বিধায় কিন্তু আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। আপনি লক্ষ্য করে থাকবেন যে বিসিবির যত বড়গুলো প্রোগ্রাম হচ্ছে, যে কোনো ছোট প্রোগ্রামও হচ্ছে, সেখানে শুধুমাত্র কিন্তু ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম এবং ফাহিম সিনহা, এই তিনজন ছাড়া বাদ বাকি কাউকে কিন্তু সেরকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এর আগে আপনি যখন দেখবেন যে আগের বোর্ড
যখন ছিল সেখানে বোর্ড সভাপতির সঙ্গে সঙ্গে কিন্তু সব পরিচালকরা থাকতেন। সো এখানে আমি বলছি না যে পরিচালকরা সব বোর্ড সভাপতির সঙ্গে থাকতে হবে, কিন্তু তাদের যে কাজটুকু রয়েছে সেই কাজটুকু যদি তারা করতে পারেন তাহলে বোর্ড সভাপতিকে সব কাজে নাক গলাতে হবে না এবং সব কাজে তাকে আপনার গিয়ে উপস্থিত হতে হবে না। So, যার যে কাজ সেই কাজটুকু তারা যদি ঠিকমতো করতে পারতেন তাহলে আজকে হয়তো এই সমস্যার সব মানে এইরকম জটিলতার মধ্যে হয়তো পড়তে হতো না। তারপর আমি আশা করব যে যারা এখন বোর্ডে রয়েছেন তারা সবাই কিন্তু ফারুক আহমেদের পরিচিত। ফারুক আহমেদ তাদেরকেও চেনেন, তারাও ফারুক আহমেদকে চেনে। সো তারা যত ভালো হবে, এই পুরো বিষয়টা হলো কিন্তু আপনি একটা টিম গেমের মতো। একটা টিম গেমে আপনি যখন একজন দুজন ভালো খেলবেন তখন কিন্তু টিমটা জেতে না, জেতে কিন্তু সেই ব্যক্তিগতভাবে সেই একজন দুজন। সো এখানে ব্যক্তিগতভাবে একজন দুজন জিতলে হবে না, পুরো টিমটাকে জিততে হবে একসাথে। আর পুরো টিমটাকে যদি একসাথে জিততে হয় তাহলে পুরো একজোট হয়ে, একজোশ হয়ে এবং এক দল হয়ে খেলতে হবে। কিন্তু আপনি যদি এককভাবে খেলতে চান, ইন্ডিভিজুয়ালি যদি পারফর্ম করতে চান, তাহলে দেখবেন যে হয়তো আপনি ইন্ডিভিজুয়ালি উইন করছেন কিন্তু দলগতভাবে হেরে যাচ্ছেন। বিসিবির সমস্যাটা এখন সেই পর্যায়ে, অন্তত এই বিসিবির। কাসের ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী আরো কোনো পর্ব নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।